সুপ্রিয় ছাত্রছাত্রী, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তোমাদেরকে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কাজ, ক্ষমতা ও শক্তি থেকে কাজ যখন শূন্য কাজ হয় এবং স্থির বল, পরিবর্তনশীল বল এবং স্থির বল দ্বারা কৃত কাজ। গত ক্লাসে আমাদের স্থির বল দ্বারা কৃত কাজ যেটি দেখিয়েছি, স্থির বল ছিল কোনো একটি বলের ক্রিয়ায় যদি বলের মান বা দিক কোনোটিরও যদি পরিবর্তন না হয় তাহলে সেই বলকে বলা হয় স্থির বল। অর্থাৎ কোনো একটি বলের মান একই থাকবে এবং বলের দিক যদি একই থাকে তাহলে সেই বল হবে হচ্ছে একটি স্থির বল, এবং স্থির বলের ক্রিয়ায় যে কাজ সেটি হবে হচ্ছে স্থির বল দ্বারা কৃত কাজ। আমাদের গত ক্লাসে স্থির বল দ্বারা কৃত কাজের যে সমীকরণটি ছিল বা যে রাশিমালাটি ছিল, কোনো একটি বস্তুর উপর আমরা বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগ করা এই বস্তুটি এস সরণ হলো, এদিকে বলের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, বলের দিকেরও কোনো পরিবর্তন হচ্ছে না, আর বস্তুটার সরণ হলো হচ্ছে বলের দিকের সাথে থিটা কোণের সরণ হয়েছিল এস। এর জন্য আমরা একটি রাশিমালা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। আর স্থির বল দ্বারা কৃত কাজের যে রাশিমালাটি আমরা দেখেছিলাম গত ক্লাসে সেটি ছিল হচ্ছে W = F s cos θ বা W = F ডট S স্কেলার গুণফলের সূত্র অনুযায়ী, অর্থাৎ আমাদের কাজটি ছিল হচ্ছে W = F s cos θ, স্থির বল দ্বারা কৃত কাজ। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। শুরুতেই আমরা জেনে নিই পরিবর্তনশীল বলটি কি। কোনো বলের মান বা দিক যদি এরকম হয়, এর মান বা দিক যে কোনো একটির পরিবর্তন হয় অথবা উভয়টিরই পরিবর্তন হয় তাহলে সেই বলকে বলা হবে হচ্ছে পরিবর্তনশীল বল। অর্থাৎ আমরা জানি বল হচ্ছে একটি ভেক্টর রাশি, এর মান এবং দিক উভয়ই রয়েছে, তাহলে এর মান এবং দিক যে কোনো একটির পরিবর্তন হলে সেই বলটি আর ধ্রুব বল থাকে না, সেটা হয়ে যাবে হচ্ছে পরিবর্তনশীল বল। আর পরিবর্তনশীল বল দ্বারা যেই কাজ কৃত কাজ সেই বল কাজকে বলা হবে হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বলের ক্রিয়ায় কোনো বস্তুর সরণ ঘটলে যেই কাজ সম্পন্ন হবে তাকে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বলা হয়। মনে করি একটি পরিবর্তনশীল বল F ধনাত্মক x অক্ষ বরাবর ক্রিয়া করছে, তাহলে এক্ষেত্রে বলটির দিকটি হবে হচ্ছে একটি নির্দিষ্ট দিক, কিন্তু বলটির মান চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন বিভিন্ন এই পয়েন্টের মধ্যে আমরা চলে আসি। এই পয়েন্টের মধ্যে যদি পরিবর্তনশীল বল F A গুলি আমি নেই F, তাহলে এই রেখাটার মধ্যে F এর যে মান, এখানে F এর মান হবে আলাদা, এখানে F এর মান হবে আলাদা, অর্থাৎ আমাদের যে কার্ভটি আছে এই কার্ভটির বিভিন্ন পয়েন্টে F এর মান হবে হচ্ছে বিভিন্ন ধরনের। তাহলে এই বলকে আমরা বলবো হচ্ছে পরিবর্তনশীল বল। আর পরিবর্তনশীল বলের ক্রিয়ায় মনে করি কোনো একটি বস্তু প্রাথমিক সরণ xi থেকে, অর্থাৎ ইনিশিয়াল সরণ xi থেকে ফাইনাল সরণ xf পর্যন্ত কোনো একটি বস্তু যায়, একদিক থেকে এ পর্যন্ত গেল, অর্থাৎ ইনিশিয়াল পজিশন xi থেকে ফাইনাল পজিশন xf, এটাকে বলা হবে হচ্ছে প্রারম্ভিক সরণ, এটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাল সরণ। আমাদের এই সরণের মধ্যে আমাদের বস্তুটার বলের বারবার মানের চেঞ্জ হয়েছে, অর্থাৎ এখান থেকে xi থেকে xf পর্যন্ত আমাদের মোট সরণ হচ্ছে x, আমাদের মোট সরণ আমি নিতে পারি x, যেটিকে বলা হবে হচ্ছে xf মাইনাস xi। এই সরণের মধ্যে আমাদের কৃত কাজ আমরা জানি, কাজ সমান হচ্ছে বল ইনটু সরণ। তাহলে এখানে বলের পরিমাণ যদি হয় f, তাহলে সরণ হওয়ার কথা হচ্ছে, সরণ পেলাম হচ্ছে xf মাইনাস xi কাজ। কিন্তু এই জিনিসটি আমরা বলতে পারবো না, কারণ আমাদের এখানে যে বলটি অংশটুকু রয়েছে এই বলটি যদি পরিবর্তনশীল বল না হয়ে ধ্রুব বল হতো তাহলে আমাদের কাজের সমীকরণ ছিল হচ্ছে এটা, অর্থাৎ কাজ W = F x বল ইন্টু সরণ। এই সমীকরণটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন বলটা হবে হচ্ছে ধ্রুব বল কর্তৃক। আর আমাদের এই সমীকরণটির মধ্যে আমাদের এই যে চিত্রটি আমরা আঁকলাম, এই চিত্রের মধ্যে আমরা বারবার দেখতে পাচ্ছি আমাদের বলের মান চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে এফটা ধ্রুব বল নয়, এফটা হচ্ছে একটা পরিবর্তনশীল বল,
আর এই পরিবর্তনশীল বলের জন্য আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের জন্য এই সমীকরণটি আমি ব্যবহার করতে পারবো না। তাহলে আমার যেভাবে এখন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ যেভাবে আমরা বের করব, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের পরিমাণ বের করতে হলে আমরা সমগ্র সরণকে অর্থাৎ এক্স সরণকে আমরা xi থেকে xf পর্যন্ত যেই সরণ সেই সরণটুকু হচ্ছে এক্স সরণ, এই সমগ্র সরণকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সমান কতগুলো অংশে সরণে ভাগ করে নেব। আমরা এখান থেকে ভাগ করে নিয়েছি ডেল্টা এক্স, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত ডেল্টা এক্স, এখান থেকে পর্যন্ত ডেল্টা এক্স। ইন্টিগ্রেশন ক্যালকুলাসের ভাষায় আমরা এই অংশটুকুর নাম দিই ডেল্টা এক্স, এই অংশটুকু ডেল্টা এক্স, এখানে ডেল্টা এক্স, এখানে ডেল্টা এক্স। তাহলে আমরা সমগ্র সরণকে আমরা কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র সরণে ভাগ করে নিই ডেল্টা এক্স, সমান দৈর্ঘ্যের ক্ষুদ্র ক্ষুদ্র সরণে ভাগ করে নিচ্ছি ডেল্টা এক্স। তাহলে মনে করি এই অংশটুকুর মধ্যে আমাদের বলের পরিমাণ হচ্ছে F1, এই অংশের মধ্যে সরণ আছে ডেল্টা এক্স, এখানে বল যদি হয় F2, এই অংশটুকুর মধ্যে সরণ হচ্ছে ডেল্টা এক্স, যদি এখানে বল হয় হচ্ছে F3। তাহলে প্রথম অংশ যেখানে আছে এখানে আমি কৃত কাজের পরিমাণ বের করতে পারি। এখানে কৃত কাজের পরিমাণ হবে হচ্ছে প্রথম অংশে কৃত কাজের পরিমাণ যদি হয় W1 হবে হচ্ছে বল ইন্টু সরণ। প্রথম অংশে বল ছিল F1, প্রথম অংশে সরণ আছে আমার ডেল্টা এক্স। দ্বিতীয় অংশে চলে যাই, দ্বিতীয় অংশে এই অংশটুকুর মধ্যে বলের পরিমাণ যদি হয় F2, এখানে আমরা আগের মতোই সমান ক্ষুদ্র অংশের একটা সরণ কাজ করছে, সেটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে এখানে W2 সমান পাওয়া যাবে F2 ইন্টু ডেল্টা এক্স। আমি তৃতীয় যেই খণ্ড আছে সেই খণ্ডের দিকে চলে যাই। আমার তৃতীয় খণ্ডের মধ্যে আমি বল পাচ্ছি হচ্ছে F3 বল, এখানে সরণ কাজ করছে ডেল্টা এক্স পরিমাণ সরণ কাজ করছে। তাহলে এখানে কৃত কাজকে যদি আমি বলি এই শতকের মধ্যে শুধুমাত্র কৃত কাজ W3, তাহলে W3 সমান হবে F3 ইন্টু ডেল্টা এক্স। তাহলে অনুরূপ পদ্ধতিতে W4 W5 যত এদিকে আমি যেতে থাকবো তত এক একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য আমি কাজ পাবো। এই কাজটি হবে হচ্ছে খুবই অল্প পরিমাণ একটি কাজ, কারণ আমরা এই xi থেকে xf পর্যন্ত আমরা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য আমরা কাজ বের করছি, যে কাজগুলি হবে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ। এবার আমার মোট কাজ যদি আমি বের করতে চাই, অর্থাৎ xi থেকে xf পর্যন্ত যদি আমি মোট কাজ বের করতে চাই, তাহলে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কৃত কাজকে যদি আমরা সমষ্টিকরণ করে দিই তাহলে আমার মোট কাজ বের হবে। তাহলে আমি যদি বলি মোট কৃত কাজ সমান W যদি নেই, তাহলে আমার হবে হচ্ছে W1 যোগ W2 যোগ W3 ডট ডট এভাবে যেতে থাকবে WN, যত সংখ্যক পর্যন্ত আমরা কাজ নিব সবগুলির সমষ্টির সমান। তাহলে মোট কাজ W1 এখানে আছে হচ্ছে F1 ডেল্টা এক্স, W2 এখানে আমি দেখতে পাচ্ছি F2 ডেল্টা এক্স, W3 সমান F3 ডেল্টা এক্স, এইভাবে যেতে থাকবে। তাহলে আমি মোট কাজকে আমি যেভাবে প্রকাশ করতে পারবো সেটা হচ্ছে মোট কৃত কাজ W ইকুয়াল টু F ডেল্টা এক্স, যার লিমিট হচ্ছে xi, অর্থাৎ প্রারম্ভিক সরণ xi থেকে ফাইনাল সরণ xf পর্যন্ত। তাহলে আমার ফাইনাল সরণ হবে xf, আমি এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা যেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যেই সরণটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিয়েছিলাম, এটা যদি এরকম একটা শর্ত দেওয়া হয় যে এটা হবে হচ্ছে এর লিমিট হবে হচ্ছে ডেল্টা এক্স স্ট্যান্ডস টু 0, ডেল্টা এক্সটা হবে হচ্ছে সময় ব্যবধান, এটা শূন্যের কাছাকাছি যদি হয়, এত ক্ষুদ্র অংশ যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে আমরা লিমিট বসিয়ে দিতে পারি। কৃত কাজ W সমান হবে হচ্ছে লিমিট ডেল্টা এক্সটা কীরকম হবে, ডেল্টা এক্সটা হবে হচ্ছে শূন্যের কাছাকাছি। ডেল্টা এক্স যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে এই লিমিটের মধ্যে আমার যে মানটা পাওয়া যাবে xi থেকে xf পর্যন্ত f ডেল্টা এক্স। এবার ক্যালকুলাসের ভাষায় এই লিমিট সহ আমার এই সামেশন চিহ্ন যেটুকু আছে
এটুকু যদি আমি ক্যালকুলাসের ভাষায় বলতে পারি, তাহলে ইন্টিগ্রেশনের ভাষায় এই জিনিসটা হবে হচ্ছে সমষ্টিকরণ চিহ্ন বা ইন্টিগ্রেশন চিহ্ন হয়ে যাবে। তাহলে যার লিমিট হচ্ছে xi থেকে xf পর্যন্ত। তাহলে ইনিশিয়াল লিমিট xi থেকে xf পর্যন্ত যার লিমিট, এই লিমিটের মধ্যে আমার এখানে বল আছে হচ্ছে f। ইন্টিগ্রেশনের ভাষায় যখন আমি এই অংশের মধ্যে ইন্টিগ্রেশন করে ফেললাম, ডেল্টা এক্সকে আমি পরিবর্তন করে দেবো হচ্ছে ক্যালকুলাসের ভাষায় dx, অর্থাৎ আমার এখানে কৃতকাজ সমান w ইকুয়াল টু xi থেকে xf f dx। তাহলে আমার মোট যেই কাজ আসলে তাহলে পরিবর্তনশীল বল দ্বারা যেই কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের যেই রাশিমালাটা আমি পেলাম সেটা হচ্ছে xi থেকে xf f dx। তাহলে এই সমীকরণটি হলো আমার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সমীকরণ, যেখানে আমার সরণ শুরু হয়েছিল xi, ইনিশিয়াল সরণ xi থেকে ফাইনাল সরণ xf পর্যন্ত। তাহলে আমার এই সমীকরণটাকে আমি বলবো হচ্ছে, এই রাশিমালাটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আর আমি একটু পূর্বের ক্লাসের রিভিউতে চলে যাই। পূর্বের ক্লাসের রিভিউতে ছিল হচ্ছে স্থির বল দ্বারা কৃত কাজ যেটি ছিল সেটি ছিল হচ্ছে w ইকুয়াল টু এফ এস কস থিটা বা এফ ডট এস, w ইকুয়াল টু এফ ডট এস। তাহলে আমরা একটু দুইটা বল দ্বারা কৃত কাজের রাশিমালার একটু পার্থক্যটা বুঝে নিই। আমাদের স্থির বল দ্বারা কৃত কাজ যেটি, সেটি হচ্ছে আমরা সাধারণ যে কাজের সংখ্যাটা পড়েছিলাম w ইকুয়াল টু এফ এস কস থিটা বা w ইকুয়াল টু এফ এস, অর্থাৎ কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে আমাদের মনে রাখতে হবে হচ্ছে কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ যখন হবে, তখন সেই বলটা হবে হচ্ছে, এই অংশটুকু হবে হচ্ছে সব সময় স্থির বল দ্বারা কৃত কাজের রাশিমালা এর জন্য। আর আমাদের এটা মনে রাখতে হবে, এই অংশটুকুর মধ্যে আমরা কখনোই কোনো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সমীকরণ বোঝাবো না। যদি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা বোঝাতে হয়, তাহলে অবশ্যই আমাদের ক্যালকুলাসের ভাষায় চলে যেতে হবে। ক্যালকুলাসের ভাষায় আমরা ব্যাখ্যা করব, অর্থাৎ ক্যালকুলাসের ভাষায় মোট সরণকে আমরা কী করছি, ক্যালকুলাসের ভাষায় খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, অর্থাৎ সরণকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দিচ্ছি। সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কৃত কাজ বের করলাম, w1 w2 w3, এরপর ইন্টিগ্রেশন করে দিলাম, অর্থাৎ সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের কাজকে সমষ্টিকরণ করে দিলাম। সমষ্টিকরণ করে দেওয়ার পর আমার যে কাজটি পাওয়া যাচ্ছে, সেখানে একটি মোট কাজের রাশিমালা আমি পাচ্ছি। তাহলে মোট কাজের রাশিমালা থেকে আমি যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে মোট কাজ। ইন্টিগ্রেশনের ভাষায় আমি আগেই বলেছি, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের যে সমীকরণ সেটা আমি ক্যালকুলাসের ভাষায় করেছি। তাহলে ক্যালকুলাসের ভাষায় আমার যে কাজটি যেটি আমি পেলাম সেটা হচ্ছে w ইকুয়াল টু xi থেকে xf f dx। তাহলে আমরা আবার বলি, এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা, আর w ইকুয়াল টু f ডট x এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা। স্থির বল দ্বারা কৃত কাজের রাশিমালা w ইকুয়াল টু এফ এস, এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম কাজের পূর্বের চ্যাপ্টারের মধ্যে আমি কাজের যেই তিনটা সংখ্যা দিয়েছিলাম, তাহলে আমরা দেখলাম হচ্ছে কাজ যখন শূন্য কাজ হয়, স্থির ও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, স্থির বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আমাদের কাজ হচ্ছে দুই প্রকার, আমরা জানি আগে থেকে। একটা হচ্ছে ধনাত্মক কাজ, আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ। যেটি ধনাত্মক কাজ সেটাকে আমরা বলি হচ্ছে বলের দ্বারা কাজ, আর যেটি ঋণাত্মক কাজ সেটাকে আমরা বলি হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। কাজকে আমরা দুই ভাগে পড়েছি কাজ, একটা হচ্ছে বলের দ্বারা কাজ, আরেকটি হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। যেটি বলের দ্বারা কাজ সেটিকে আমরা জানি হচ্ছে, এই কাজটি হচ্ছে ধনাত্মক কাজ। আর বলের বিরুদ্ধে যেই কাজ সেটি আমরা জানি, এই কাজটার নাম হচ্ছে ঋণাত্মক
কাজ। এবার আমরা দেখি বলের ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ কখন হয়। যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটা যদি সরণ এরকম হয়, বলের দিকে বলের অভিমুখে বস্তুটা সরে যায়, অর্থাৎ তার সরণটা হবে হচ্ছে বলের দিকে, তাহলে এই কাজটাকে বলা হবে হচ্ছে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। উদাহরণস্বরূপ, অভিকর্ষ বলের প্রভাবে কোনো একটা বস্তু M4 এর কোনো একটা বস্তু যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটা অভিকর্ষ বলের প্রভাবে, অর্থাৎ F=mg এই বলের প্রভাবে নিচের দিকে পড়ে যাবে। আচ্ছা, তাহলে তার বলের দিক হবে হচ্ছে যে দিক, বস্তুটার সরণের দিকটা হচ্ছে ঠিক একই দিক। তাহলে বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু সরণের দিকে সরে যাচ্ছে, এই ধরনের কাজকে বলা হবে হচ্ছে ধনাত্মক কাজ, এটাকে বলা হবে হচ্ছে বলের দ্বারা কাজ। আর বলের বিরুদ্ধে কাজ সেটা আমরা জানি হচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ হবে হচ্ছে ধনাত্মক কাজের জাস্ট অপোজিট। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি আমি এই বস্তুটাকে উপরের দিকে উঠাই, সোজা উপরের দিকে যদি নিক্ষেপ করি, বস্তুটাকে যদি আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে সোজা উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে আমার সরণ হবে হচ্ছে ঠিক অভিকর্ষ বলের বিরুদ্ধে। আমার অভিকর্ষ বল F=mg এক্ষেত্রে কাজ করে সোজা নিচের দিকে, কিন্তু বস্তুটার সরণ করতে হচ্ছে আমার সোজা অভিকর্ষ বলের বিরুদ্ধে। তাহলে এখানে আমার যে কৃত কাজ, সেই কৃত কাজটা হবে হচ্ছে একটা ঋণাত্মক কাজ, কারণ এখানে বল এবং কাজ এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। যদি আমি এই সূত্রের মধ্যে বসিয়ে দিই, W=Fs cos 180 ডিগ্রি, যার মান হবে হচ্ছে -1, অর্থাৎ কাজের মানটা হয়ে যাবে হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে এই কাজটাকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক কাজ, যাকে আমি বলবো হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। তাহলে কাজ এখানে আমরা দেখলাম দুই প্রকার, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, যা বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ নামে পরিচিত। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।